গল্পের আশুবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আজ থাকছে এর অষ্টম পর্ব। 2টোর সময় দরজা কড়া নাড়ল। বকুলের আনন্দের সীমায় রইল না। যাক, কেউ একজন এসেছে। সে দরজা খুলে দেখল মামুন ভাই। হেঁটে হেঁটে এসেছেন বোধহয়। ঘেমে লাল হয়ে আছেন। কেমন আছো বকুল? জি ভালো আছি। মুনা বাসায় নেই? জি না, আপা নেই। কোথায় গেছে? জানি না, কোথায় যেন ঘুরে বেড়ায়। বলো কি? ভেতরে আসুন মামুন ভাই। আপনি আসায় যা ভালো লাগছে। একা একা খুব ভয় লাগছিল। একা তুমি? জি একা। মামুন ভেতরে ঢুকলো। কথাবার্তা কি বলবে ভেবে পেল না। কিছুক্ষণ অবশ্য অপেক্ষা করা যায়। মামুন বলল, সে সাধারণত কখন ফিরে? কোনো ঠিক নেই, অনেক সময় সন্ধ্যা পর ফিরে। বলো কি? আপনাদের ঝগড়া হয়েছে তাই না মামুন ভাই? মামুন ইতস্তত করে বলল, হ্যাঁ হয়েছে। তোমাকে সে কি কিছু বলেছে? না, মুনা আপা মরে গেলেও কাউকে কিছু বলবে না। আপনাকে একটু চা করে দিই? না, ভাত খাইনি এখনো। আমাদের এখানে খান, আমিও খাইনি। না, ভাত খাবো না, কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাব। তুমি আমাকে ঠান্ডা এক গ্লাস পানি দাও। মামুন মুখ কালো করে বসে রইল। বকুল ঠান্ডা পানির বদলে ভাত বেড়ে বলল, খেতে আসুন মামুন ভাই। মামুন নিঃশব্দে খাবার টেবিলে গিয়ে বসল। বড় মায়া লাগলো বকুলের। কেমন আগ্রহ করে খাচ্ছেন। নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। বকুল, জি? আমার ব্যাপারে তোমার আপা তোমাকে সত্যি কিছু বলেনি? জি না। আমি একটা অন্যায় করেছিলাম বুঝলে বকুল। তার জন্য আমার লজ্জার সীমা নেই। আমি তো মহাপুরুষ না, সাধারণ মানুষ। মহাপুরুষেরাও ভুল করে, অন্যায় করে, করে না? বকুল অবাক হয়ে তাকিয়ে রইল। মামুন ভাই ক্লাসে বক্তৃতা দেবার মতো ভঙ্গিতে কথা বলছেন। ওদের ভেতরে কি সমস্যা হয়েছে কে জানে। বড় জানতে ইচ্ছা করছে। মামুন খাওয়া শেষ হওয়া মাত্র চলে গেল। অদ্ভুত ভঙ্গিতে চলে যাওয়া, যেন সে হঠাৎ সবার উপরে বিরক্ত হয়ে উঠেছে। মন স্থির করছে কিছু একটা করবে। কেমন থমথমে মুখ। বাবু এলো 3:30টার দিকে। শীতের দিন, 3:30টায় কেমন বিকেল বিকেল হয়ে যায়। বাবুকে ভাত বেড়ে দিয়ে বকুল বলল, তুই কিছুক্ষণ একা থাকতে পারবি বাবু? আমি ভাবিদের বাসায় 5 মিনিটের জন্য যাব। বাবু গম্ভীর গলায় বলল, একবার গেলে 1 ঘন্টার আগে আসবে না। যাবো আর আসবো। ওনার ছেলেদের জ্বর, দেখে আসা দরকার। যাই বাবু, লক্ষ্মী ময়না। আচ্ছা যাও। একা একা ভয় লাগবে না তো? আমার এত ভয় নেই। ইস, কি আমার সাহসী। রাতে তো একা একা বাথরুমে যেতে পারিস না। বাবু কিছুই বলল না। কথাটা সত্যি। দিনের বেলা তার কোনো ভয় লাগে না, কিন্তু রাত হলেই দারুণ ভয় লাগে। টিনা ভাবি ঠোঁট উল্টে বললেন, তারপর কি মনে করে? তার মনে ভাবি রেগে আছেন। রাগাই স্বাভাবিক। 2 দিন ধরে খবর পাঠাচ্ছেন আসবার জন্য, আসা হচ্ছে না। বাচ্চারা কেমন আছে ভাবি? তা জেনে তোর কি হবে? ওরা জ্বরে বেহুশ হয়ে পড়ে থাকলেই বা কি আর ভালো? থাকলেই বা কি? বকুল বেশ লজ্জা পেল। 2টি বাচ্চার প্রচণ্ড জ্বর, হাত পা এলিয়ে ঘুমাচ্ছে। জ্বরের আঁচে গা কেমন লালাভ হয়ে আছে। ডাক্তার দেখিয়েছ ভাবি? হুম, দেখিয়েছি। তোর ডাক্তার কি আনিয়েছিলাম। ও ডাক্তারি কিছু জানে না বলে মনে হয়। কি ওষুধপত্র দিয়েছে, তাতে জ্বর আরও বেড়ে গেছে। অন্য ডাক্তার দেখাও। দেশে কি আর ডাক্তার নেই? কত বড় বড় ডাক্তার আছে। অন্য ডাক্তার দেখাবো, চক্ষু লজ্জার জন্য পারছি না। বেচারা রোজ 2-3 বার এসে খোঁজ নেয়। এখন যদি দেখে অন্য ডাক্তার এনেছি। মহা যন্ত্রণায় পড়লাম বুঝলি। তুমি আজই অন্য ডাক্তার খবর দাও। তাই দিতে হবে। তোর ভাই চেঁচামেচি করছে। আমি আজ দিনটা সময় নিয়েছি। আজ দিনের মধ্যে না কমলে অন্য ডাক্তারের কাছে যাব। ভাবি দেখো, গা ঘামছে, জ্বর বোধহয় নেমে যাচ্ছে, ঠোঁট চাটছে। ওদের একটু পানি খাওয়াই।
খাওয়া, বোতলে গ্লুকোজ শরবত আছে দেখ, আমি একটু গা ধুয়ে আসি। 5 মিনিটের জন্য এসে 1 ঘন্টার উপর কাটিয়ে দিল। তার উঠে আসতে ইচ্ছা করছে না। টিনা ভাবে 2 বাচ্চাকে 2 পাশে নিয়ে শুয়ে শুয়ে গল্প করছে। এত ভালো লাগছে দৃশ্যটি দেখতে। একই রকম দেখতে 2টি বাচ্চাকে দুপাশে নিয়ে শোবার মতো আনন্দ বোধ হয় আর কিছুই নেই। বকুলের মনে হলো, ইস, তার যদি এরকম 2টি বাচ্চা হতো। এটা মনে হতেই সে লজ্জায় বেগুনি হয়ে গেল। তার মনে হলো টিনা ভাবি তার মনের কথাটা টের পেয়ে ফেলেছে। বকুল, কি ভাবি? তোর বিয়ের কথাবার্তা পাকা করতে হয়। কার সঙ্গে কথা বলবো? তোর আসল গার্জেন তো বোধ হয় তোর বোন। বকুল মাথা নিচু করে বসে রইল, উত্তর দিল না। টিনা হালকা গলায় বলল, তুই কিছু মনে করিস না বকুল, তোর এই বোনটাকে আমার পছন্দ হয় না। কেমন পুরুষ পুরুষ ভাব। মুনাপা খুব ভালো মেয়ে। ভালো মেয়ে তো বটেই, তোদের ঝামেলার যেভাবে ঝড় সামাল দিয়েছে এরকম কটা পুরুষ পারবে? তবে ব্যাপার কি জানিস বকুল, তোর আপা হচ্ছে কঠিন ধরনের মেয়ে। মেয়েরা কঠিন হলে ভালো লাগে না। মেয়েরা হবে নরম ধরনের, আহ্লাদি, কথায় কথায় কেঁদে ফেলবে, যেমন তুই। আমি বুঝি আহ্লাদি? না, আহ্লাদি না, তুই হচ্ছিস মায়াবতী। মুনা আপা বুঝি মায়াবতী না? না। বকুলের মন খারাপ হয়ে গেল। মুনা আপা সম্পর্কে কেউ কিছু বললে তার ভালো লাগে না, রাগ লাগে। বকুল, এমন মুখ কালো করে ফেলছিস কেন? ভাবি, আমি উঠি। এখন উঠবি কি? আর একটু বস, তোর ডাক্তার আসবে কিছুক্ষণের মধ্যে, তার সঙ্গে 2-1টা কথা টথা বল। কি যে তুমি বলো ভাবি, বিয়ের আগে কথা টথা বলা, হাতের সঙ্গে হাত লেগে যাওয়া, এসব খুব ভালো লাগে, অন্যরকম একটা আনন্দ হয়। বিয়ের পর দেখবি এইসব খুব পানসে লাগছে। শরীরের সঙ্গে শরীরের পরিচয়ের আগে যে প্রেম, সেটার মতো ভালো আর কিছুই নেই। টিনা ছোট করে নিঃশ্বাস ফেলল। মনে মনে বকুলও একটা নিঃশ্বাস ফেলল। তার কেমন ভয় ভয় করে। এত রহস্য পৃথিবীতে, এইসব রহস্যের মধ্যে বড় হওয়া বেশ কষ্টে। বকুল, একটু চা করতে পারবি? ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, চোখের পাতা মেলে রাখতে পারছি না। ঘুমা। হুম, তোর ভাই আসবে, ঘুমিয়ে আছি দেখলে মুখ ভারী হয়ে যাবে। পুরুষ মানুষদের তুই তো চিনিস না, অদ্ভুত জিনিস। তাই নাকি? হ্যাঁ তাই। বাচ্চা দুটি এমন ওদের যন্ত্রণাতেই রাতে ঘুমোতে পারছি না। শেষ রাতে একটু তন্দ্রা মতো এসেছে, তখন তোর ভাই ডেকে তুলল, তার নাকি ভীষণ মাথা ব্যথা, চুল টেনে দিতে হবে। উঠে গেলাম চুল টেনে দিবার জন্য। ও আল্লাহ, দেখি মাথা ব্যথা কিছু না, তার অন্য কিছু চাই। বকুল মুখ লাল করে বসে রইল। পুরুষের মতো স্বার্থপর জাত আর তৈরি হয়নি। নিজের বাচ্চারা এমন অসুস্থ, এর মধ্যে কেউ কি পারে? বকুল কথার মাঝেই উঠে দাঁড়ালো, মৃদু স্বরে বলল, ভাবি, আমি চা বানিয়ে নিয়ে আসি। লজ্জায় তুই দেখি একেবারে লাল হয়ে গেছিস। এসব খুব সাধারণ ব্যাপার, বিয়ের 2 দিন পর দেখবি ডাল ভাত হয়ে গেছে। বকুল চা বানিয়ে এসে দেখে টিনা ভাবি ঘুমিয়ে পড়েছে। তাকে ঘুম থেকে জাগানোর কোনো মানে হয় না। সে নিজেই চাটা খেলো। বাচ্চা দুটির জ্বর আসলেই অনেকখানি কমেছে। এরা ঘুমের মধ্যে হাসছে। খুবই আশ্চর্যের ব্যাপার, দুজন একই সঙ্গে হাসছে। একটি স্বপ্নই বোধহয় দেখছে দুজন। বকুল নিচু হয়ে ওদের কপালে চুমু খেল। কেমন দুধ দুধ গন্ধ। একবার চুমু খেলে মুখ উঠিয়ে নিতে ইচ্ছা করে না। বুকের মধ্যে কেমন অদ্ভুতভাবে শিরশির করে। কেন করে? কোনোদিন বোধহয় তা জানা যাবে না। বকুল বেরোলো 4টার একটু আগে। বেরোনো মাত্র দেখা হলো ডাক্তার ছেলেটির সঙ্গে। বকুলের বুক ধক করে উঠল। এক পলকের জন্য দুলে উঠল সব কিছু। বকুল, ভালো আছো? জি। রোগী দেখতে গিয়েছিলে? হুম। আছে কেমন ওরা? ভালো। তোমার তো আর দেখাই পাওয়া যায় না, স্কুলে যাও না? এখন আমাদের ক্লাস হচ্ছে না। ক্লাস হচ্ছে না কেন? টেস্টের প্রিপারেশনের জন্য। কেমন হচ্ছে প্রিপারেশন? ভালো। আমি এখন যাই। এই সপ্তাহের মধ্যেই আমার মা যাবেন তোমাদের বাসায়। বকুল কিছু বলল না। জহির হাসি মুখে বলল, মাকে তোমার ছবি দেখিয়েছি,
মা কি বললেন জানো? মা বললেন, মেয়েটার নাকটা তো মোটা কেন? জহির বেশ শব্দ করে হাসতে লাগলো। এত লজ্জা লাগছে বকুলের। একই সঙ্গে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করছে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেও ইচ্ছা করছে। সম্পূর্ণ দুই রকম জিনিস একসঙ্গে মানুষের মনে আসে কিভাবে কে জানে। বকুল, জি? তুমি দেখে ঘেমে টেমে একটা কাণ্ড করছো। এত অস্বস্তি বোধ করছো কেন? একালের মেয়েরা কত স্মার্ট থাকে। আমি যাই এখন। বকুলের পা পাথরের মতো ভারী। বড্ড কষ্ট হচ্ছে পা টেনে টেনে যেতে। কান্না পেয়ে যাচ্ছে। একটা সময় আসবে যখন এই ছেলেটির সঙ্গে সে ঘন্টার পর ঘন্টা গল্প করবে। উঠে চলে যাবার কোনো তাড়া থাকবে না। কে দেখে ফেলবে এ নিয়ে চাপা আতঙ্ক থাকবে না। কি প্রচণ্ড সুখের সময় না হবে সেটা। ঝুম বৃষ্টি নামলে তারা দুজনে বৃষ্টিতে ভিজবে, হাত ধরাধরি করে ভিজবে। ভাবতে বকুলের চোখ জলে ভর্তি হয়ে গেল। সুখের কথা ভাবতেও যে কষ্ট হয় কেন কে জানে। এত বিচিত্র কেন পৃথিবীটা। কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে। কাকে সে জিজ্ঞেস করবে? মামুন এসেছিল, দুপুরে ভাত খেয়েছে। এই খবরে মোনা বিন্দু মাত্র উৎসাহ দেখালো না। সে আজ একগাদা জিনিসপত্র কিনে বাড়ি ফিরেছে সন্ধ্যা পার করে। 3টা বড় বড় প্যাকেটে তার হাতে। উৎসাহ নিয়ে কি কি সে কিনল তাই দেখাচ্ছে। জিনিসপত্রগুলি বিচিত্র। একটা গ্লোব, ব্যাটারি লাগানো, সুইচ টিপলে পৃথিবী ঘুরতে থাকে। একটা নব ঘুরিয়ে পৃথিবী ঘূর্ণনের বেগ কমানো বা বাড়ানো যায়। মোনা উজ্জ্বল মুখে বলল, জিনিসটা সুন্দর না? বাবু অবাক হয়ে বলল, হ্যাঁ সুন্দর। এটা কি জন্য কিনেছ? পছন্দ হয়েছে তাই কিনেছি। আসল জিনিসটা দেখলে মাথাটা খারাপ হয়ে যাবে। কি সেটা? রাতে খাওয়া দাওয়ার পর দেখবি। শাড়ি কিনলাম 2টা। দেখ তো বকুল, কেমন? শাড়ি দেখে বকুল অবাক। কি চড়া রং, চোখ ধাঁধিয়ে যায়। দেখে বোঝা যাচ্ছে খুব দামি শাড়ি। শাড়িগুলি কেমন, কিছু বলছিস না কেন? গায়ে কটকট করবে। করুক কটকট। আমি কি বুড়ো হয়ে গেছি যে সাদা শাড়ি পরতে হবে? রাতের খাবার দাবার শেষ হয়ে যাবার পর আসল জিনিসটা বেরোলো। একটি ক্যাসেট প্লেয়ার। ছোটোখাটো চমৎকার একটা জিনিস। বাবু অবাক হয়ে বলল, কত দাম আপা? 2300 টাকা। জিনিসটা কেমন? সুন্দর, খুব সুন্দর। এত টাকা কোথায় পেলে তুমি? ব্যাংকে যা ছিল খরচ করে ফেললাম। কি হবে টাকা জমিয়ে? 5টা ক্যাসেট কিনেছি, কোনটা দেব বল? রবীন্দ্রসঙ্গীত না হিন্দি? হিন্দি ক্যাসেট আছে 3টা, একটা আছে পুরনো দিনের গান। কোনটা দেব বল? বকুল বা বাবু কেউ কিছুই বলল না। মুনা মহা উৎসাহে নিজেই একটি ক্যাসেট চালু করল। শওকত সাহেব তাস খেলে রাত 9টার দিকে বাড়ি ফিরে শুনলেন গান হচ্ছে। মাটি মে পৌরন, মাটি মে শ্রাবণ, মাটি মে তনবন জায়গা, জব মাটি মে সব মিল জায়গা। শওকত সাহেব বড়ই অবাক হলেন। বাকে ঠিক করলো আজ বিকেল যাবে ও বাড়িতে। ব্যাপারটা তলিয়ে দেখা দরকার। 2টি মেয়ে ছিল, কদিন ধরে দেখা যাচ্ছে 3টি মেয়ে। 3 নম্বরটি বেটে ধরনের, মোটা সোটা। তবে এন্য দুজনের চেয়েও সুন্দর। গায়ের রং সোনার মতো, মাথা ভর্তি চুল। এর সঙ্গে মুখোমুখি দেখা হয়েছে একদিন। মুদির দোকানে এসেছে কিসমিস কিনতে। কালো একটা চশমায় মুখ ঢাকা। শীতের দিনের বিকেলে যখন চারদিক এমনিতেই অন্ধকার, তখন এরকম একটা কালো চশমার মানে কি মুখ ঢেকে রাখা না? জবেদ আলীকে জিজ্ঞেস করেছিল মেয়েটির কথা। জবেদ আলী গম্ভীর মুখে বলেছে, ওদের চাচাতো বোন, চিটাগাং থাকে, বেড়াতে এসেছে। কি পড়ে? বিএ ফার্স্ট ইয়ার। এখানে দুজন ওরা কি পড়ে? এরা আইএ পড়ে। কলেজে টলেজে তো দেখি না। ভর্তি হয়নি এখনো, ট্রান্সফার নিয়ে এসেছে। ও আচ্ছা। ভর্তি নাও হতে পারে, বাবার কাছে চলে যেতে পারে। ইরানে? না, ইরাকে। এই ইরান ইরাক ব্যাপারটাও সন্দেহজনক। পোস্টম্যানকে বাকে জিজ্ঞেস করেছিল বিদেশি চিঠিপত্র এদের কেমন আসে। পোস্টম্যান বলেছে এই ঠিকানায় এখনও চিঠিপত্র আসা শুরু করেনি। এর মানে কি? 2 মাস হয়ে গেছে, এর মধ্যে চিঠিপত্র দিয়ে কেউ খোঁজ করবে না? সবচেয়ে যা সন্দেহজনক, মেয়ে 3টি পাড়ার কোনো বাড়িতে এখনো পর্যন্ত যায়নি।
এই বয়সের মেয়েরা দিনরাত ঘরে বসে থাকবে কেন? তাছাড়া এরা প্রচুর গয়না পরে। অবিবাহিত মেয়েরা সাজগোজ করে ঠিকই, এত গয়না পরে না। ব্যাপারটা নিয়ে ইয়াদের সঙ্গে আলাপ করলে ভালো হতো, কিন্তু ইয়াদ হারামজাদাটা বিয়ের পর ভেরুয়া নাম্বার 1 হয়ে গেছে। সেই তেজ, সেই সাহসের কিছুই নেই। মাথার মধ্যে তার শুধু সংসার ঘুরছে। সেদিন গিয়ে দেখে গামছা পরে কমোড পরিষ্কার করছে। বেরিয়ে এসে বলল, কি করব বল, বউয়ের পরিষ্কার বাতিক। চাকর বাকরের হাতে দিলে কিছুই হয় না। তুই নিজের চোখে দেখ কেমন ঝকঝক করে ফেলেছি। তোর বউ কোথায়? বাপের বাড়ি গেছে, আজ থাকবে সেখানে। আমাকে যেতে হবে, নয়তো তোর সঙ্গে জম্পেশ আড্ডা দিতাম। শালা আড্ডা দেওয়াই ভুলে গেলাম। না গেলেই হয় শ্বশুর বাড়িতে, থেকে যা, আড্ডা দিই। পাড়ার একটা ব্যাপার হচ্ছে, এটা বলি। ইয়াদ আতকে উঠল, হতাশ মুখ করে বলল, কোনো উপায় নাই রে ভাই। আমি না গেলে ভূমিকম্প হয়ে যাবে। ও আবার আমি পাশে না থাকলে ঘুম হয় না, ভূতের ভয়। অল্প বয়সের মেয়ে বিয়ে করে যা ভুল করেছি রে ভাই। রাগে গা জ্বলে যাবার মতো কথা। ইয়া ধামনি মেয়ে বলে কি না অল্প বয়সের মেয়ে? পাড়ার সমস্যা কি বল শুনি? অনেকদিন যাওয়া হয় না। সবাই আছে কেমন? ভালোই। নাটক হচ্ছে নাকি? বদরুলের সঙ্গে দেখা হলো, বই কোনটা নামাচ্ছিস? জানি না এখনো। তারপর বল, কি ব্যাপার? বাকের বললে শুরু করতেই ইয়াদ তাকে থামিয়ে দিল। মুখ কাচুমাচু করে বলল, মেঝেতে ছাই ফেলিস না রে দোস্ত, বউ রাগ করে। দাঁড়া, অ্যাস্ট্রে দিচ্ছি। কার্পেটে ছাই ফেললে তোলা মুশকিল, আটার মতো লেগে যায়। বাকেরের মুখ তেতো হয়ে গেল। কি ছিল আর কি হয়েছে? বিয়ে তো আরও মানুষও করে, কিন্তু এরকম কেউ হয়? হারামজাদার পাছায় লাথি দিয়ে মুখে দুধের বোতল ধরিয়ে দিতে হয়। ইয়াদ বাহারি একটা অ্যাস্ট্রে এনে রাখল। কেমন অদ্ভুত অ্যাস্ট্রে দেখলি, কচ্ছপের মতো, সুন্দর না? হুম। দাম কত বল দেখি? জানি না কত। আমি উঠলাম। এখন উঠবি? কি জন্য বলবি বলছিলি? আরেকদিন বলবো। আচ্ছা, আসিস আরেকদিন। বাকিরের আফসোসের সীমা রইল না। এত পয়সা খরচ করে এখানে আসাটা ভুল। শালা ভেরুয়া। পাড়ার একটা ব্যাপার, কিন্তু কোনো উৎসাহ নেই। এ কী অবস্থা! অথচ এককালে এরই আশা ভরসা ছিল। সিগারেটটা ফেলে দিয়ে বাকের গেটে ঢোকা টোকা দিল। এর একটা দারোয়ানও দেখে রেখেছে। দারোয়ানটার মধ্যে ড্যামকেয়ার ভাব। দারোয়ান খসখসে গলায় বলল, কারেসান, গেট খোলো। কারেসান বলেন, আরে তুই তো মহা মাতবর দেখছি, চর দিয়ে চাপার দাঁত ফেলে দেব। বাড়ি কোথায় তোর? চুপ, মুখ সামলা কথা কন। হারামজাদা বলে কি? মেয়ে দুটির মা বের হয়ে এলেন। সাদা সিল্কের শাড়ি, পরনে চোখে রিমসেল চশমা, সিনেমার বড়লোক ছেলের মার মতো চেহারা। ভদ্রমহিলা চিকন স্বরে বললেন, কি হয়েছে খসরু? আম্মা ঝামেলা করতাছে, গেট খুলে দে। ভদ্রমহিলা এগিয়ে এসে মধুর গলায় বললেন, এসো বাবা, এসো। নতুন লোক, কার সঙ্গে কি ব্যবহার করতে হয় জানে না। বাকের খাতির যত্নের বহরে হকচকিয়ে গেল। বসার ঘরটি সুন্দর করে সাজানো, দেয়ালে 3টা জলরং ছবি, ঝুলন্ত হ্যাঙ্গারের অর্কিড, নিচু নিচু সোফা, তরমুজ আকৃতি 6টা বাতি রূপালি শিকলে ঝুলছে। বাবা, তোমাকে তো চিনতে পারলাম না। আমার নাম বাকের। ও আচ্ছা, জবিদ আলী বলেছে তোমার কথা। নতুন এসেছেন, খোঁজ খবর নিতে আসলাম। ভালো করেছ, খুব ভালো করেছ। মেয়েগুলোকে নিয়ে একা একা থাকি। বসো বাবা, কি খাবে? কিছু খাবো না। তা কি হয়, প্রথম এসেছ। তিনি নিজেই উঠে গিয়ে মিষ্টি নিয়ে এলেন, রূপোর গ্লাসে পানি। কিন্তু মেয়েগুলি আসছে না, উকি ঝুঁকিও দিচ্ছে না। তুমি করে বলছি, রাগ হচ্ছ না তো? জি না। জবিত আলী বলছিল, তোমরা নাকি নাটক করছো। জি, একটা হচ্ছে। কি নাম নাটকের? নাম ঠিক হয় নাই। নাটক তো খুব খরচান্ত ব্যাপার, টাকা পয়সা জোগাড় হচ্ছে কিভাবে? চাঁদা তুলে, সবাই দিচ্ছে। কই, আমার কাছে তো তোমরা কেউ আসোনি।
বাকের অত্যন্ত অস্বস্তির সঙ্গে সন্দেশ ভেঙে মুখে দিল। সুন্দর একটা গন্ধ সন্দেশে। বাকের কান খাড়া করে রাখলো যদি ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়। কোনো রকম সাড়া শব্দ নেই। বাকের উঠে আসার সময় ভদ্রমহিলা তাকে 1,000 টাকা দিলেন নাটকের খরচের জন্য। বাকের মুখ শক্ত হয়ে গেল। রহস্য পরিষ্কার হতে শুরু করেছে। আবার এসো বাবা। জি আসবো। নাটকে আমার খুব শখ ছিল, এখন কিছুই নেই। বেরোবার সময় দারোয়ান সালাম দিয়ে গেট খুলে দিল। বাকের এই প্রথম দেখল মেয়ে 3টি বারান্দায় এসে দাঁড়িয়েছে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তাকে। তার দিকে চোখ পড়তেই 2টি মেয়ে ভেতরে ঢুকে গেল। বেটেটা শুধু দাঁড়িয়ে রইল। এদের কারো নাম জানা হলো না। জিজ্ঞেস করা দরকার ছিল। দারোয়ান গেটে তালা লাগাচ্ছে। বাকের ফিরে এসে জিজ্ঞেস করল, মেয়েগুলির নাম কি জানো? দারোয়ান এমনভাবে তাকিয়ে রইল যেন প্রশ্নটা বুঝতে পারছে না। নাম জানো না ওদের? জি না। কি ডাকো? বড় আফা, ছোট আফা, মাইসা আফা। ও আচ্ছা। বেটে মেয়েটি এখনও দাঁড়িয়ে আছে। বাকের গেটের কাছে দাঁড়িয়েই সিগারেট ধরালো। এই সিগারেটটা সে এখানে দাঁড়িয়েই শেষ করবে। দেখবে মেয়েটা কি করে। মেয়েটি ভেতরে ঢুকে গেল। শুধু দারোয়ান গেটের ওপাশে দাঁড়িয়ে আছে। শওকত সাহেব অবাক হয়ে বললেন, আপনাকে তো চিনতে পারলাম না। আমার নাম ফজলুর রহমান। আমি আপনাদের পাশেই থাকি। ওই যে লাল দালানটা, লোহার গেট। গেটের পেছনে কামিনী ফুলের গাছ আছে। আমি আগেও কয়েকবার এসেছি আপনার বাসায়। শওকত সাহেব খুব লজ্জা পেলেন। একই পাড়ায় পাশাপাশি থেকে চিনতে না পারাটা লজ্জার ব্যাপার। একসময় সবার সঙ্গে যোগাযোগ ছিল, এখন একেবারেই নেই। অফিসে যান, অফিস থেকে ফিরে এসে বারান্দায় বসে থাকেন। এরকম হয়ে যাচ্ছেন কেন? আমার স্ত্রীর সঙ্গে বকুলের খুব ভাব। ওরা প্রায় গল্পগুজব করে। আমার স্ত্রীর নাম হচ্ছে টিনা। ও আচ্ছা, বসুন ভাই বসুন। বয়স হয়ে গেছে, কিছু মনে থাকে না। আমাকে নাম ধরে ডাকবেন। বকুল আমার স্ত্রীকে টিনা ভাবি ডাকে। আমি বলতে গেলে আপনার ছেলের মতো। বকুলের সঙ্গে আমার ভাই সম্পর্ক। তাই নাকি? জি। কাজে আপনিও যদি ভাই ডাকেন তাহলে ঝামেলা হয়ে যাবে। সম্পর্কটা ঠিক থাকা দরকার। ফজলু উঁচু গলায় হাসতে লাগল। শওকত সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। কি কথাবার্তা চালাবেন? কথা বলতে ইচ্ছাও হচ্ছে না, ক্লান্তি লাগছে। শরীর ভালো না, শুয়ে থাকতে ইচ্ছা হচ্ছে। তার আবার মনে হলো বয়স হয়ে গেছে, তিনি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন। আপনি বসুন, আমি বকুলকে ডেকে দিচ্ছি। ওকে ডাকার দরকার নেই, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। দরকারে এসেছি, একটা দরকারি কথা বলবো। বলুন। তার আগে 1 কাপ চা খাবো। বাসা থেকে চা না খেয়ে বেরিয়েছি। টিনা বলল তুমি চাচার সঙ্গে কথাটা সেরে এসেই চা খাও। আমি ভাবলাম মন্দ কি। শওকত সাহেব চিন্তিত মুখে চায়ের কথা বলে এলেন। তার সাথে এমন কি কথা থাকতে পারে? পাড়ার কোনো ব্যাপার কি? হতে পারে। মাঝে মাঝে হঠাৎ 2-1 জন মানুষ এসে পাড়া দরদি হয়ে যায়, ক্লাব টাপ করে। একবার কি একটা পরিচ্ছন্ন কমিটি হলো, তিনি হলেন সেই কমিটির মেম্বার। সপ্তাহখানেক ওর বাড়িতে চা খাওয়া ছাড়া সেই কমিটি কিছুই করেনি। একদিনের জন্য একজন মেথর ভাড়া করে এনেছিল। সে ঘন্টা 3 কোদাল দিয়ে নর্দমা নাড়াচাড়া করে 20 টাকা নিয়ে ভেগে গেল। পরিচ্ছন্ন কমিটিরও সমাপ্তি। আমি বকুলের বিয়ের একটা প্রস্তাব নিয়ে এসেছি। শওকত সাহেব নড়েচড়ে বসলেন। ইতস্তত করে বললেন, বকুলের বিয়ে? আমি তো ঠিক। আগে সবটা শুনে নিন, তারপর আপনার যা বলার বলবেন। আমি এবং আমার স্ত্রী দুজনেই বকুলকে খুব পছন্দ করি। আমি ওকে দেখি নিজের বোনের মতো। ওর যাতে ভালো হয় তাই আমরা দেখব। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ফজলু থামল, কারণ বকুল চা নিয়ে ঢুকেছে। অবাক হয়ে তাকাচ্ছে তার দিকে। বকুলের চোখে স্পষ্ট ভয়ের ছাপ। বকুল, কেমন আছো? জি ভালো। তোমার ভাবি জলপাইয়ের একটা আচার বানিয়েছে, একবার গিয়ে চেখে আসবে, নিজ দায়িত্বে চাখবে। বকুল হাসিতে যোগ দিল না, কাপ নামিয়ে চলে এলো। তার বুক টিপ টিপ করছে। আজ কি সেই দিন? হয়তোবা।
টিনা ভাবি বলেছিল সে নিজেই আজকালের মধ্যে প্রস্তাব নিয়ে আসবে, তা না করে কি ফজলু ভাইকে পাঠিয়েছে। ফজলু ভাই কি গুছিয়ে কিছু বলতে পারবে? সে নিশ্চয়ই সব এলেবেলে করে দিবে। কি বলতে কি বলবে? তাছাড়া আগেই বাবার সঙ্গে কথা বলছে কেন? আগে মুনা আপার সঙ্গে কথা বলা দরকার। মুনা আপা যদি প্রথমেই বলে না, তাহলে তো এ নিয়ে আগানোই যাবে না। যদি কোনো কারণে হ্যাঁ বলে ফেলে, তবে শুধু বাবার সঙ্গে কথা বলা উচিত, তার আগে নয়। বকুল দরজার পাশে দাঁড়িয়ে রইল। কথাবার্তা তেমন কিছু শোনা যাচ্ছে না। ফজলু ভাইয়ের কথা দু একটা শোনা গেলেও বাবার কথা কিছুই কানে যাচ্ছে না। বাবু তার ঘর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে। এমন চেঁচিয়ে পড়লে কিছু শোনা যায়? বকুলে ইচ্ছে করছে বাবুকে গিয়ে বলে, এত চেঁচিয়ে পড়ছিস কেন? মনে মনে পড়তে পারিস না? কিন্তু বাবুকে এসব কিছুই বলা যাবে না। সে 100টা কথা বলবে। চেঁচিয়ে পড়লে কি হয়? তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না, হয়তো একটা ঝগড়াই বাঁধিয়ে বসবে। বাবু এখন কথায় কথায় তার সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে। বকুল। বকুল চমকে উঠল। মুনা আপা বারান্দায় এসে দাঁড়িয়ে আছে, সরু চোখে তাকিয়ে আছে তার দিকে। কি সর্বনাশ! কি করছিস সেখানে? কিছু না আপা। বকুল এগিয়ে এলো ভয়ে ভয়ে। তার মুখ শুকিয়ে গেছে, বুক ধকধক করছে। মুনা আপা নির্ঘাত জেরা করতে শুরু করবে। বসার ঘরে কে কথা বলছে? ফজলু ভাই। ফজলু ভাইটাকে? টিনা ভাবির হাজবেন্ড। তুই কি আড়ি পেতে কথাবার্তা শুনবার চেষ্টা করছিলি? না আপা। না আপা মানে? আমি তো বেশ খানিকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই এখানে দাঁড়িয়ে আছিস। কি করছিলি? চা দিতে গিয়েছিলাম আপা। চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? ব্যাপারটা কি? কিছু না আপা। তোর বিয়ে টিয়ে নিয়ে কোনো কথা? আমি জানি না। বকুল এই শীতেও ঘামতে লাগলো। বড় লজ্জার ব্যাপার হয়ে গেল। তার ইচ্ছে করছে মুনা আপার সামনে থেকে ছুটে পালিয়ে যেতে, কিন্তু পা দুটি হয়ে আছে পাথরের মতো। বকুল খুব সহজভাবে হাসতে চেষ্টা করলো, পারল না। মুনা আপা এখনও তাকিয়ে আছে তার দিকে। তার মুখ থমথম করছে। কেন যে দরজার পাশে দাঁড়াতে গিয়েছিল? ছেলে ডাক্তার। ছেলের বাবা নেত্রকোনা শহরের নামকরা উকিল ছিলেন, আব্দুস সোবহান সাহেব। রাজাকাররা স্বাধীনতা যুদ্ধের সময় মেরে ফেলেছে। নেত্রকোনা শহরে ওদের বিরাট বাড়ি আছে। সেই বাড়িতে ছেলের মা এবং ছোট ভাই ছাড়া আর কেউ থাকে না। ঢাকাতে মোহাম্মদপুরে ওদের একটা দোতলা বাড়ি আছে। 3000 টাকা ভাড়া আসে বাড়ি থেকে। ছেলে দেখতে কেমন? আমার কাছে তো ভালোই মনে হয়। আপনি নিজেও তো দেখেছেন। এই বাড়িতে তো সে আসে, মানে অসুখ বিসুখ হলে তাকে আনা হয়। ডাক্তার জাহির। শওকত সাহেব অবাকই হলেন। ছেলেটিকে তার পছন্দ। ভদ্র ছেলে, বয়সও কমই মনে হয়। ফজলু হাসি মুখে বলল, ছেলে কেমন কি তার চেয়েও বড় কথা হচ্ছে আপনার মেয়ের ছেলেকে খুব পছন্দ। কি বলছেন এসব? ঠিকই বলছি। আমার স্ত্রীর সঙ্গে বকুলের কথা হয়েছে। আপনি বকুলকে ডেকে জিজ্ঞেসও করতে পারেন। আরে না, আমি এসব জিজ্ঞেস করব কেন? জিজ্ঞেস করে নেওয়াটা ভালো। তাছাড়া আজকালকার যুগে ছেলে মেয়েদের নিজেদের পছন্দে বিয়ে হওয়াটাই ভালো, তাদের সমস্যা কমে যায়। বকুল বাচ্চা মেয়ে, সে আবার। বাচ্চা মেয়েদের তো পছন্দ অপছন্দ থাকতে পারে, পারে না? শওকত সাহেব ইতস্তত করে বললেন, আমি মুনার সঙ্গে আলাপ করে দেখি। মুনা রাজি হবে না। দেখুন কথা বলে, আমার স্ত্রীও ওনার সঙ্গে কথা বলবেন। আমারও মনে হয় বিয়েটা বকুলের জন্য ভালোই হবে। আমি উঠি এখন। আরে না, বসুন, আরেক কাপ চা খান। বকুল, বকুল। ফজলু উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, এখন আর চা খাবো না, বাসায় গিয়ে গোসল করব। আমি আবার অফিস থেকে ফিরে গোসল করি, অনেক দিনের অভ্যাস। দরজা পর্যন্ত গিয়ে ফজলু আবার ফিরে এলো। একটা কথা বলতে ভুলে গেছি, ছেলের মা এখন ঢাকায় আছেন, কয়েকদিন ঢাকায় থাকবেন। সম্ভব হলে এর মধ্যে বকুলকে দেখিয়ে দিন। শওকত সাহেব মুখ কালো করে বললেন, মুনা কিছুতেই রাজি হবে না। ওর ইচ্ছা বকুলের পড়াশোনা আগে শেষ হোক। রাজি না হলে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে হবে। দিনকাল খারাপ, মেয়ে বিয়ে দেওয়া এখন মহা সমস্যা। ছেলে পাওয়া যায় না।
বিয়ের যোগ্য ছেলেদের কোনো চাকরি বাকরি নেই, বেকার ঘুরে বেড়াচ্ছে। তা ঠিক, এই আমাকেই দেখুন না, সামান্য চাকরি, তবু ডিস্ট্রিক্ট জজের মেয়ের প্রস্তাব এসেছিল। ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের তো গায়ে হাত দেওয়া যায় না। ঠিক বলছি না? জি, ঠিকই বলেছেন। মেয়ের বিয়ে দিয়ে ঝামেলা চুকিয়ে দিন। দেখি মুনার সঙ্গে কথা বলে। শওকত সাহেব রাত 10টার সময় মুনাকে নিজের ঘরে ডেকে নিয়ে গেলেন। অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে লাগলেন। শীত খুব বেশি পড়েছে। তার অফিসের কে যেন বলছিল শ্রীমঙ্গলে বরফ পড়েছে, আবহাওয়া বদলে যাচ্ছে, এরকম শীত কখনো পড়তো না, বুড়ো মরা শীত একেই বলে, ইত্যাদি। মুনা বেশ খানিকক্ষণ মন দিয়ে মামার কথা শুনল। তারপর হাসতে হাসতে বলল, এই ভদ্রলোক তোমাকে কি বললেন সেটা বলো, শুনে চলে যাই। কেন শুধু শুধু দেরি করছো? শওকত সাহেব গম্ভীর হয়ে গেলেন। উনি কি বকুলের বিয়ের কথা বলতে এসেছিলেন? বুঝলে কি করে? আন্দাজ করলাম। ডাক্তার ছেলে? হুম। তুমি কি বললে? আমি নাই করে দিয়েছি। বলেছি মেয়ের বয়স খুবই কম, পড়াশোনা করছে। এখন তুই ভেবে দেখ, তুই যা বলবি তাই। আসল গার্জিয়ান হলি তুই। মুনা হাই তুলে বলল, বিয়ে দিয়ে দাও। শওকত সাহেব বুঝতে পারলেন না এটা কি সে ঠাট্টা করে বলছে না সত্যি সত্যি বলছে। তিনি চোখ বড় করে তাকিয়ে রইলেন। বিয়ে হয়ে যাওয়াটাই ভালো। কেন ভালো কেন? বকুল হচ্ছে বউ টাইপ মেয়ে, বিয়ের জন্য মনে মনে সে তৈরি হয়েছে। কি বলছিস তুই? ঠিকই বলছি, ছেলেটাও ভালো, দেখি তো প্রায়। তুই ভালো মতো চিন্তা করে তারপর বল। ফট করে হ্যাঁ বলার দরকার কি? এমন কোনো তাড়া তো নেই। চিন্তা করেই বলছি। ওরা নিজেরা আগ্রহ করে আসছে, সেটা দেখা দরকার। এরকম আগ্রহ নিয়ে বকুলের জন্য খুব বেশি ছেলে আসবে না। আসবে না কেন? বকুল কি দেখতে খারাপ? খারাপ হবে কেন? বকুলের মতো রূপসী মেয়ে কমই আছে। কিন্তু বিয়ে টিয়ের ব্যাপারে শুধু মেয়েটাকে কেউ দেখে না, সব কিছু মিলিয়ে দেখে। বিয়ের কোনো আলাপ হলেই সবাই জানাবে তুমি চুরির দায়ে একসময় জেলে গিয়েছিলে। চোরের মেয়েদের ভালো বিয়ে হয় না। শওকত সাহেব মুখ কালো করে ফেললেন। এরকম কঠিন একটা কথা মনে এমন স্বাভাবিকভাবে বলল, মুখে এতটুকু আটকালো না। বিয়ে দিয়ে দাও মামা, বকুলের ওই ছেলেকে খুবই পছন্দ। ওর পছন্দের কথাটা আসছে কেন? আসবে না কেন? নিশ্চয়ই আসবে। বিয়েটা তো সেই করছে। পছন্দ করবার জন্য ছেলেকে সে পেল কোথায়? পেয়েছে যেভাবেই হোক, সেটা আমাদের দেখার ব্যাপার না। মামা, আমি উঠলাম। বস, আরেকটু বস। না মামা, আমার শরীরটা ভালো লাগছে না। বকুল আর চোখে মুনার দিকে তাকিয়ে আবার নিজের বইপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, যেন পৃথিবীর কোনো দিকে তার দৃষ্টি নেই। বাবু বসেছে তার উল্টো দিকে, সে পড়ছে চেঁচিয়ে। মুনা শুয়ে পড়ল। বাবু বলল, আপা, আমরা বসার ঘরে গিয়ে পড়ব? বাতি নিভিয়ে দিব এ ঘরের। দে। এত সকাল সকাল শুলে পড়লে যে আপা? এমনি, ভালো লাগছে না। মাথায় হাত বুলিয়ে দিব? না, লাগবে না। বকুল এবং বাবু বাতি নিভিয়ে বসার ঘরে চলে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার এই ঘরে চলে এলো। ঘর অন্ধকার। বারান্দা থেকে আলো এসে তেষ্টা ভাবে মুনার ঘায়ে পড়ছে। সেই আলোর জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, মুনাকে খুব অসহায় লাগছে। বকুল ক্ষীণস্বরে বলল, আপা ঘুমিয়ে পড়েছ? না। বসি একটু তোমার পাশে। বস। বকুল মাথার কাছে বসল। বেশ কিছু সময় দুজনে কেউ কোনো সাড়া শব্দ করল না। একসময় বাবু এসে উকি দিল। আপা, তোমরা এমন চুপচাপ বসে আছো কেন? মুনা হালকা গলায় বলল, ইচ্ছে করলে তুইও এসে বস। বাবু এলো না, চলে গেল এবং আবার চেঁচিয়ে চেঁচিয়ে বাংলাদেশে ভৌগোলিক অবস্থান পড়তে লাগলো। মুনা বলল, হঠাৎ এমন চেঁচিয়ে পড়া ধরছে কেন বলতো? এরকম মাইক লাগিয়ে কেউ পড়ে? বকুল হেসে ফেলল। মুনার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ওদের কোন স্যার নাকি চেঁচিয়ে পড়তে বলেছেন, এতে নাকি পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়। তোর পড়া কেমন হচ্ছে রে বকুল? হচ্ছে। ভালো মতো পড়। বিয়ে যদি হয় তারপরও পড়াশোনা চালিয়ে যাবি।
বিয়ের কথা উঠল কেন? ভালো করে জানিস কেন উঠল? তুই তো আরবিতে শুনছিলি। বকুল চুপ করে গেল। মুনা হালকা গলায় বলল, অল্প বয়সে বিয়েটা খারাপ না, মন কোমল থাকে, সংসারে খারাপ দিকগুলি চোখে পড়ে না। তুমি হঠাৎ এমন কথা বলছো কেন আপা? আগে তো এরকম বলতে না। মানুষ তো সবসময় একরকম থাকে না। তুমি বদলে যাচ্ছ আপা। হ্যাঁ, বদলে যাচ্ছি। বয়স হচ্ছে, খুঁজে দেখলে দু একটা পাকা চুলো বোধহয় পাবে। বকুল নিচু গলায় বলল, আপা তুমি কাঁদছো? কি বলছিস পাগলের মতো? কাঁদবো কেন শুধু শুধু? তোমার গলাটা অন্যরকম শোনালো। অন্যরকম মানে? কেমন যেন ভারী ভারী, কান্না চেপে রাখলে যেমন লাগে। মনে হচ্ছে খুব কান্না বিশারদ হয়ে গেছিস। মোনা নিচু গলায় হাসল। বকুলও হেসে ফেলল। বকুল 1 কাপ চা বানিয়ে আনতো, মাথা ধরেছে। আদা থাকলে আদা দিস, না থাকলে লিকার চা। আর দরজাটা ভিড়িয়ে দিয়ে যা, আলো চোখে লাগছে। বকুল চা বানিয়ে ফিরে এসে একটি অদ্ভুত দৃশ্য দেখল। মুনা ব্যাকুল হয়ে কাঁদছে। কান্নার দমকে সে বারবার কেঁপে উঠছে। মুখে শাড়ির আঁচল গুজে সে কান্না চেপে রাখবার প্রাণপণ চেষ্টা করছে। বকুল হতভম্ব হয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইল। একবার শুধু বলল, চা এনেছি আপা। মুনা কিছুই বলল না। বকুল নিজেও তার চোখ মুছতে লাগলো। কাউকে কাঁদতে দেখলেই তার কান্না পায়। সে ভাঙা গলায় ডাকল, আপা। কি? তোমার কি হয়েছে আমাকে বলবে? কিছুই হয়নি, তুই এ ঘর থেকে যা। চায়ের কাপ টেবিলের উপর রেখে চলে যা। বাকের একটা মোটরসাইকেল জোগাড় করেছে। মোটরসাইকেলটা মজিদের। তাকে বলেছে 10 মিনিটের জন্য দে, তো গুলিস্তান যাব আর আসব। মজিদ কিছুক্ষণ গাইগুই করলেও শেষটায় বিরস মুখে চাবি দিয়েছে। সেটা মঙ্গলবারের কথা, আজ হচ্ছে বৃহস্পতিবার। এর মধ্যে মজিদ 10 বারের মতো বাকের বাসায় এসেছে, নোট লিখে গেছে। জলিলের চায়ের দোকানে খবর দিয়েছে, কোনো লাভ হয়নি। বাকিরের কোনো হদিস নেই। মোটর সাইকেল জিনিসটা বাকিরের বেশ পছন্দ, কেনা সম্ভব নয়। একসঙ্গে এতটা টাকা তার হাতে আসে না। ভাগ্যক্রমে মজিদের জিনিসটা যখন সঙ্গে আছে, যতদূর সম্ভব ব্যবহার করা যাক। এর মধ্যে পেছনের একটা ল্যাম্প ভেঙে চুরমার। এটা ঠিক না করে মজিদের জিনিস তার কাছে ফেরত দেওয়াও এক ঝামেলা। সে ল্যাম্প সারাতে 200 টাকার মতো লাগে। এও আরেক যন্ত্রণা। 200 টাকা তার সাথে নেই। ইয়াদের কাছে চাওয়া যায়, কিন্তু ওই শালা খচ্চরের কাছে যেতে ইচ্ছে করছে না। বাকির অবশ্য শেষ পর্যন্ত যাওয়াই ঠিক করলো। ইয়াদকে ধরতে হবে তার অফিসে। মতিঝিলে পাড়ার অফিস। একবার এসেছিল, এখন কি খুঁজে বের করতে পারবে? জায়গা টাগা তার মনে থাকে না। দৈনিক বাংলার মোড়ে এসে সে একটা মজার দৃশ্য দেখল। হকার স্ট্যান্ডের সামনে মুনা দাঁড়িয়ে গভীর মনোযোগে ম্যাগাজিন দেখছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগাজিনের পাতা উল্টায় পুরুষেরা। একজন মেয়েও যে এরকম করতে পারে তা সে ভাবেনি। বাকের তার মোটর সাইকেল রেখে এগিয়ে এলো। মুনা, কি করছো? দেখতেই পারছেন কি করছি, পত্রিকা পড়ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পত্রিকা পড়ছো মানে? বসে বসে পড়ার কোনো উপায় নেই, চেয়ার টেবিল দেয়নি দেখছেন না? মুনার এই জিনিসটা বাকিরের ভালো লাগে। চটাচট জবাব দিবে, 1 সেকেন্ডও ভাববে না, যেন জবাবটা তৈরিই ছিল। বাকির এরকম গুছিয়ে কিছু বলতে পারে না। মুনা, একটু এদিকে আসো তো, জরুরি কথা আছে। মুনা এগিয়ে গেল। বলুন কি ব্যাপার? আইসক্রিম খাবে? আইসক্রিম খাবো কেন শুধু শুধু? না মানে, কড়া রোদ তো। কড়া রোদ উঠলে লোকজন আইসক্রিম খায়। বাকের কি বলবে ভেবে পেল না। মুনা তীক্ষ্ণ গলায় বলল, এটা কি আপনার জরুরি কথা? না, শুনলাম বকুলের বিয়ে হয়ে যাচ্ছে, সত্যি নাকি? হুম। ডাক্তারের সাথে? হ্যাঁ, ডাক্তারের সাথে, জহিরুদ্দিন। ভেরি গুড। ছোকরা খারাপ না, ভালোই। কমিউনিটি সেন্টার ভাড়া নিয়েছো? না নিয়ে থাকলে নিও না। হাফ খরচে বাড়ির সামনে প্যান্ডেল খাটিয়ে ব্যবস্থা করে দেব। নো প্রবলেম। মুনা হেসে ফেলল। বাকের অবাক হয়ে বলল, হাসছো কেন? বেকার যুবকরা সামান্য একটা কাজ পেলে কেমন লাফিয়ে ওঠে তাই দেখে হাসছি। বাকের মিইয়ে গেল।
মুনা বলল, আইসক্রিম খাবো না, তবে চা খেতে পারি। আশেপাশে ভালো চায়ের দোকান আছে? আশেপাশে না থাকলেও কোনো অসুবিধা নেই, আমার সঙ্গে মোটর সাইকেল আছে। কি আছে? মোটর সাইকেল, ভটভটি। মোটর সাইকেলে আপনার পিছনে বসে চা খেতে যাব? পাগল হয়েছেন নাকি? আশেপাশে কোথাও চায়ের স্টল থাকলে চলুন যাই। তোমার অফিস নেই? না, ছুটি নিয়েছি। কি জন্যে? ঘুরে বেড়াবার জন্য। বাঘের কিছুই বুঝতে পারল না। খুঁজে পেতে চায়ের স্টল একটা বের করলো। মেয়েদের জন্য কেবিন আছে। মুনা ঠোঁট উল্টিয়ে বলল, কোন নরকে নিয়ে এসেছেন আপনি? কি করব, ভালো কিছু নেই এদিকে, উঠে পড়বে? এসেছি যখন চা খেয়েই যাই। আমি একটা সিগারেট ধরালে তোমার অসুবিধা হবে মুনা? না, অসুবিধা হবে না। বাকের খুব কায়দা করে সিগারেট ধরালো এবং এই সঙ্গে খুব সাবধানে মানিব্যাগটা ঠিক আছে কিনা দেখল। চা খাবার পর যদি দেখা যায় মানিব্যাগ আনা হয়নি কিংবা পকেট মার গেছে, তাহলে সর্বনাশ। মেয়ে মানুষের কাছে হাত পাততে হবে, বেজ্জতি ব্যাপার হবে। চাটা ভালোই বানিয়েছে, কি বলো মুনা? ভালো কি দেখলেন? বমি আসছে। কফি খাবে? কফি পাওয়া যায়, এক্সপ্রেসো কফি। না, যথেষ্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি শেষ করুন। বাঘের কোনো রকম তাড়া দেখালো না। তার ইচ্ছা করছে অনন্তকাল এই ঘুপসি ঘরটাতে বসে থাকতে। মোনা, বলুন। মামুন সাহেবের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া হবে কেন? এমনি জিজ্ঞেস করছি। আগে তো প্রায়ই আসতেন তোমাদের বাসায়, এখন আসতে দেখি না। আপনি কি দিনরাত মানুষের বাসার দিকে তাকিয়ে থাকেন? কে আসছে কে যাচ্ছে তাই দেখেন? না, তা না। তোমাদের বিয়ে কবে? হবে শিগগিরই, হলে খবর পাবেন। সস্তায় কোথায় ডেকোরেটর পাওয়া যায় এসব খোঁজ তো আপনাকেই করতে হবে। মুনা অদ্ভুত ভঙ্গিতে হাসতে লাগলো। বাকের বলল, এখন কি বাসায় যাবে? হুম, চলো একটা রিক্সা করে দিই। রিক্সা আমি নিচে নিয়ে নিব, আপনার যেখানে যাবার যান। আমার তেমন কোনো কাজ নেই, একটা অবশ্য আছে, সেখানে পরে গেলেও কোনো ক্ষতি হবে না। বকুলের বিয়ের তারিখ হয়েছে নাকি? মোটামুটিভাবে হয়েছে, ৩রা জিলকত। জিলকতটা আবার কি? আরবি মাসের নাম। মহরমের আগের মাস হচ্ছে জিলকত। বিয়ে শাদিতে আরবি মাস ব্যবহার করা হয়, জানেন না? না, জানি না তো। রিকশায় উঠে মুনার বিরক্তির সীমা রইল না। বাকের মোটর সাইকেলে করে তার পিছনে আছে। ভাবটা এরকম যেন পাহারা দিতে দিতে যাচ্ছে। একবার ইচ্ছা হলো কড়া করে ধমক দেয়, কিন্তু ধমক দিতে মায়া লাগছে। চোখে চশমা পরে কেমন মহা কাপ্তান ভঙ্গি নিয়ে এসেছে চেহারায়। ঠোঁটে আবার একটা সিগারেটে কামড় ধরা আছে। রিকশাওয়ালা একবার একটু বেশি স্পিড দিয়ে ফেলায় সে বাঘের মতো গর্জন করে উঠেছে। থাবড়া দিয়ে মুখ ভোঁতা করে দেব। অ্যাক্সিডেন্ট করে প্যাসেঞ্জার মারতে চাস নাকি? অত্যন্ত বিরক্তিকর অবস্থা। মাঝে মাঝে বাঘের আবার 2 হাত ছেড়ে মোটর সাইকেল চালাবার চেষ্টা করছে। এটা বোধ হয় নতুন কোনো কায়দা। মুনা ভেবে পেল না একজন বুদ্ধিমান মানুষ কি করে মাঝে মাঝে এমন নির্বোধের মতো আচরণ করে। নাকি সে ঠিক বুদ্ধিমান নয়? বুদ্ধিমান মানুষ স্বার্থপর হয়, এটাই নিয়ম। টিকে থাকবার জন্যই তাকে স্বার্থপর হতে হয়। বাকের কি স্বার্থপর বলা যাবে? না বোধ হয়। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আজ ছিল এর ৮ম পর্ব। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে। আপনারা নতুন যারা আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।